6 দফা বাস্তবায়নের দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজ শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বেলা 12টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা ও প্রো-ভিসির পদত্যাগ দাবি করেন তারা। সোমবার রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। 2, ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 4, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর 7 কলেজ শিক্ষার্থীদের মারামারির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা। তিনি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। এদিকে সংঘর্ষ কিংবা রাস্তা অবরোধ করে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ী থানায় আরেকটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে 3 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন বিচারক। সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুলাল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশিদ খান মেনুন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, পল্লবী থানার 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক। সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। ফ্যাসিস্ট হাসিনার যারা অন্যতম সহযোগী তাদের মধ্যে প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুলাল মামুন, আইজিপি আব্দুল্লাল মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি। এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি।
তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল আসামি পরিমণি ও তার কাস্টিম ডিজাইনার জুনাইদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ। আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। আগামী 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময় দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এই আলটিমেটাম দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এই আলটিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, অসহায় শিক্ষকদের উপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? আগামী 10 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে তার ব্যাখ্যা দিতে হবে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। শ্রমিক ইউনিয়নের ডাকে তারা কর্মসূচি পালন করেছে। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। টঙ্গীর তুরাগ পাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ময়দানের কাজ শেষ পর্যায়ে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। ইজতেমার 58তম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। প্রতিনিধি এস.এম. গোলাম আজাদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। 31 জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শেষ হয়েছে 60 একর ময়দানের 90% কাজ। বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হয়েছে মূল বয়ান মঞ্চ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এটাকে আমরা নিজের জন্য সৌভাগ্য মনে করতেছি। যে আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করে, আল্লাহ তার কাজে সহযোগিতা করে। সকলের জন্য সকলে কাজ করব, সবাই যেন ভালোভাবে একটা করতে পারে, আবাদত করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা আসছি। অল্প কিছু আংশিক কাজ আছে, যেটা 2-3 দিনের মধ্যেই আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবায়েরপন্থী বা সূরা নেজামের অনুসারীরা। এখন পর্যন্ত সাতপন্থীদের ইজতেমা অনিশ্চিত, কিন্তু সূরা নেজামের অধীনে 2 ধাপে ইনশাআল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে 2 ফেব্রুয়ারি। আমরা একটি ইন্টারভেন প্ল্যান করব, যে ইন্টারভেনের মাধ্যমে আমাদের ফোর্সের লোকজন, আমরা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য ফোর্স যারা উদ্ধার করতে কাজে পারদর্শী, তারা যেন ইন্টারভেন করে জনগণকে উদ্ধার করতে পারে। শামসাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মাই টিভি বিশেষ। অপহরণ, গুমসহ নানামুখী অপরাধ নির্মূল করতে সরকারি বেসরকারি সব গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ হলেও রাজধানীতে তা মানছেন না অনেকেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শুধু কালো কাচ নয়, মার্কারি ও অস্বচ্ছ কাচও ব্যবহার নিষিদ্ধ, কিন্তু এই নিষেধাজ্ঞা মানছেন না কেউই। রাজীব ও মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগ শাসনামলে যত গুম আর অপহরণের মতো ঘটনা ঘটেছে, এর বেশিরভাগই ব্যবহার করা হয়েছে কালো গ্লাসের গাড়ি। যদিও অপহরণ, গুমসহ নানামুখী অপরাধ নির্মূল করতে আগেই নিষেধাজ্ঞা ছিল কালো গ্লাস ব্যবহারে। পুরনো সেই নিষেধাজ্ঞা নিয়ে আবারও নড়চড়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গেল 23 জানুয়ারি জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি।
2022 সালের 22 মে নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে গাড়িতে কালো গ্লাস না লাগানোর আইন করে ওই বছর 30 এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলেও 10 মে থেকে সারা দেশে সব গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়। শুরু হয় ওই বছরের 11 মে থেকে অভিযান। তারপর আর কার্যকর হয়নি আইনটি, কাজীর গরু থেকে গেছে কেতাবেই। মোটরযান আইনের 151 ধারায় শাস্তি ও জরিমানা সহ সর্বনিম্ন জরিমানার বিধান থাকলেও বিষয়টি ভুলে গেছেন অনেকে। আইন থাকলেও আইনের হাত থেকে বাঁচতে কালো পেপারের বদলে কৌশলে যানবাহনের প্রতিটি গ্লাস এভাবেই লাগানো হয়েছে। তাই তো চালক আর মালিকদের উত্তরটাও যেন সোজাসাপটা। নিষিদ্ধ আছে সব গাড়ি, তো মানে পাচারো গাড়ি হয়তো চলে বা সরকারি যেগুলা অবৈধ গাড়ি হয়ে গেলে নিষিদ্ধ। আমরা যদি কেউ এইখানে ফরম্যাট করে লাগাই তাহলে একটা সেটার ক্ষেত্রে আপনার কথা প্রযোজ্য, আর যেটা সরাসরি জাপান থেকে বিল্ট ইন গাড়ির সাথে আসছে সেটার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য এইভাবে না। আপনার গাড়ির গ্লাস হলো সাদা কিন্তু আপনি লাগাইছেন কালো, এটা 100% মামলা দেওয়া যাবে। গাড়িতে কালো কাজ নিষিদ্ধ, অসুস্থ ও অস্পষ্ট আইন উদ্দেশ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। সব আইন প্রয়োগ করা যাবে না, মানে প্রয়োগ করতে গেলে বাস্তবতা নির্কৃত আইন প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগ করার আগে হিয়ারিং নিতে হয় যে আসলে আইনটা আমাকে কতটুকু কার্যকর করা যাবে, কার্যকর বাধা হবে কিনা। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে দীর্ঘদিন যাবৎ এটাকে বলে মৎস্য না, এটা অরাজকতা অবস্থা বিরাজ করছে। এটা ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং আলোকে আমাকে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী পরিকর মাধ্যমে আগে বাঁচতে চাইতে পারি, যেটাকে বলে ফিজিবিলিটি স্টাডি। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বাস্তবসম্মত রূপে আইন প্রয়োগের বাস্তব রূপ দৃশ্যমান করার পরামর্শ দেন এই পরিবহন বিশেষজ্ঞ। নিরাপদ বলতে যদি আপনার কালো গ্লাস থাকে, মানে কালো পেপার থাকে, তাহলে তো অপরাধী সহজে পার পাবে। গাড়িতে যারা থাকবে তাদেরকে দৃশ্যমান হইতে হবে, মানে তাকে দেখা যায় যেন। ডিএমপির পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধের ক্ষেত্রে, তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে মাঠ পর্যায়ে তা দেখতে এসে আমাদের চোখ যেন কপালে উঠেছে। তবে সবাই আইন মানবে এবং এই কালো গ্লাস ব্যবহার থেকে বিরত থাকবে, তাহলেই নগরবাসী থাকবে নিরাপত্তার মধ্যে, এমনটাই মনে করেন নগরবাসী। কারণবাদ থেকে আবু সেতব্বু, মাই টিভি, ঢাকা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে মহাসড়কের বেসিক বাস স্ট্যান্ডে এই অবরোধ করা হয়। এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে একাডেমিক ভবন 3 থেকে ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করে উপজেলাটির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রাফিতি আঁকেন ও নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিল অবরোধ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা অতি দ্রুত অর্থ বরাদ্দ ও নির্মাণ কাজ শুরুর দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। আপনারা জানেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিন্তু ইতিমধ্যে ফুসলে উঠেছেন এই শিক্ষার্থীরা। তারা যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও কিন্তু আজ পর্যন্ত কোনো স্থায়ী ক্যাম্পাস না হয়। আজ কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা জ্বলে উঠেছে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। তাদের একটি কথা যে দীর্ঘ 8টি বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এখন পর্যন্ত ভাড়ায় তারা রয়েছেন এবং ভাড়ায় যে শিক্ষা কার্যক্রম পাঠদান হচ্ছে সেই বিষয়ে তো তারা মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি কিন্তু তারা পালন করেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিন্তু দীর্ঘদিনের তাদের যে আন্দোলন রয়েছেন সেই আন্দোলনের হিসেবে তারা কিন্তু বিগত বেশ কিছুদিন যাবত আন্দোলন করে আসছেন, বিভিন্ন মানববন্ধন বিক্ষোভ করে আসছেন। সেই তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঢাকা পাবনা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক অবরোধের কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছেন এবং যান চলাচল বন্ধ থাকায় কিন্তু তেল এবং অন্যান্য যানবাহন কিন্তু মহাসড়ক কিন্তু দীর্ঘ সময়ের জন্য বন্ধ রয়েছে। আজ পবিত্র শবে মিরাজ। দিবাগত রাতে মহান আল্লাহর কাছে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত ও ক্ষমা প্রার্থনা আর ইবাদত বন্দেগী পালন করবেন। ইসলাম ধর্মে শবে মিরাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শবে মিরাজ ফার্সি শব্দ, শব অর্থ রাত আর মিরাজ অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। আরবিতে এই রাত্রিকে বলা হয় লাইলাতুল মিরাজ, মহিমান্বিত রজনী।
এ রাতে আল্লাহর প্রিয় নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেন। ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শবে মিরাজ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ।